আসসালামু আলাইকুম প্রিয় ইবিআইবাসী, আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমি আজকে যখন অ্যানাউন্সমেন্টটা দেই তখন ঘোষণা দিয়েছিলাম যে আধা ঘন্টা আগে ক্লাসটা শুরু করে যতক্ষণ ক্লাসটা নিতে পারি ততক্ষণ আমি ক্লাসটা নিব। তো তোমরা জানো যে আমি একটু অসুস্থ ছিলাম। আমি এখন তোমাদের যুক্ত হবার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি এবং আমি দেখি ক্লাসে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপর আমি তোমাদের সামনে আসছি। ওকে, তোমরা আসতে থাকো সবাই। ওকে, আমাদের সাথে মহুয়া আছে, দিলশাদ, তারপর জিদান আছে, রাফসান আছে, নাজমুস সাকিব আছে, তারপরে জেরিন, আসমা, তাহমিদ, মামুন, তারপরে আরও আছে, অনেকেই আছে। তোমরা সবাই আসতে থাকো। হ্যাঁ, এক এক করে সবাই আসতে থাকো। যুবরাজ আছে, নুসরাত আছে, আমাদের সাথে মুসা আছে, অনেকদিন পর দেখলাম। আমাদের সাথে নাজিফা, নাহিদ, মুন্নি, আইডি থেকে আরাফ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। শরীরটা কেমন? শরীরটা ভালো না। ওই যে শরীর খারাপ হওয়ার আগে যে একটা প্রপার ফিলিং দেয় না যে শরীরটা খারাপ হবে, ওরকম একটা অনুভূতি কাজ করতেছে। নর্মালি বৃহস্পতিবার এবং শনিবার এই দুইটা দিন হচ্ছে অনলাইন অফলাইন ইবিআই থাকে। তো তো দেখা যায় 3:30 থেকে একদম রাত 11:30-12টা যতক্ষণ নিতে পারি 4টা ক্লাস থাকে। আর বাংলা একটা না 4টা ক্লাস মানে কিন্তু এনার্জি অনেক লস হয়। কারণ তোমরা দেখো যে অন্যান্য সাবজেক্ট পড়ানোর ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টদের তো ম্যাথ ট্যাথ করতে দেওয়া যায় বা একটু টাইম পাওয়া যায়, অ্যাটলিস্ট গলার উপরে ওরকম চাপ পড়ে না। কিন্তু বাংলায় যেভাবে আমি পড়াই, প্রত্যেকটা অফলাইনেও এভাবে পড়াই, প্রতি লাইন যখন ব্যাখ্যা দিতে যাই তখন গলার উপরে অনেক বেশি ফোকাস পড়ে বা চাপ পড়ে। তো এই জন্য অনেক দিন পর বৃহস্পতিবারে আমরা ক্লাস নিলাম। নেওয়ার পরে আবার ওই দিন গরমও পড়ছিল, শরীরটা মানে কেমন জানি থাকে না, একটা বোঝানো যায় না, কেমন জানি রোগ, সেই কেমন জানি রোগটা ধরছে। তো এখন দেখা যাক কি হয়। মানে এই 2 দিন একটু যাক, তারপরে দেখা যাবে 2 দিন একটু রেস্ট নিলে কালকে থেকে তো তোমাদের সাথে ক্লাস নাই, একটু চাপ কমবে। দেখা যাক, আল্লাহ ভরসা। আর আসো তোমরা সবাই যুক্ত হও। হ্যাঁ, আমি অফিসে। আমার বোর্ডটা তো 2 দিন সময় নিল। কালকে তোমাদের ক্লাসের মাঝখানে মেবি ফোনটা ধরছিলাম না কি, তোমাদের আগের ক্লাসে। বোর্ডটা হচ্ছে এখনও 2 দিন অবজারভেশনে রাখছে। ঠিক হলে বাসা থেকে নিলে একটু আরাম হয়। হ্যাঁ, এবার আসো, আজকে আমরা এটা শুরু করি। মানে শুরু তো না, শুরু তো করছিলাম কালকেই। তো আজকে ইন ডিটেইলে আরেকটু পড়ার চেষ্টা করি। হ্যাঁ, আরেকটু পড়ার চেষ্টা করি আমরা। এখন আসতে থাকো তোমাদের বিদ্রোহী, সরি, বিভীষণের প্রতি মেঘনাদ, বা উচ্চারণটা কিন্তু অ্যাকচুয়ালি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিছি, ঠিক আছে? আর্কাইভটা দিছি, কিন্তু খুব প্রিমিয়াম একটা ক্লাস গেছে। তুমি দেখবা প্রথম ক্লাসে 1 ঘন্টা 5-6 মিনিট শুধুমাত্র মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বলছি। দ্বিতীয় ক্লাসে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কিত বিভীষণের প্রতি মেঘনাদ সম্পর্কিত যে এমসিকিউগুলো অ্যাডমিশনে আসে সেটা পড়াইছি। তৃতীয় এবং চতুর্থ ক্লাসে কবিতার প্রত্যেকটা লাইন আমি লিখে 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 বুঝাইছি এবং স্লাইডগুলোও দিয়ে দিছি। তোমরা একটু পড়ে নিও। এই ক্লাসগুলা আমরা আস্তে আস্তে আবার শুরু করব, ঠিক আছে? তো ক্যামেরা ঘোলা, বলো কি, দেখি তো। এই ঘোলা না, এটা হচ্ছে লাইটের কারণে এরকম হচ্ছে। নাইট মোড অফ করে কেন? হ্যাঁ, এখানে যে ডিসপ্লে,
দাঁড়াও, ঠিক করার ট্রাই করি। থাক, পরে টাইম ওয়েস্ট হবে খালি। ঠিক আছে, স স শব্দ করে কও কি? স স শব্দ করে কও কি? ঠিক আছে, নাও আসো শুরু করি। হ্যাঁ, আজ এত আগে কেন? কালকে যে পড়াইতে পারিনি, একটু বেশি পড়াবো না আজকে। দেখো, তো শুরু করি। রেডি? তোমরা একটু এখন কমেন্টে একটু সবাই বলো যে রেডি। হ্যাঁ, এবং তোমরা একটু জানাও, দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার একসাথে দাও। কলেজে কি এটা শেষ হয়ে গেছে? এবং লাইন বাই লাইন পড়ার কি সুযোগ পাইছিলা? লাইন বাই লাইন সুযোগ পাওয়া যায় না আসলে, কারণ কলেজে তো ঢুকেই তোমাদের হচ্ছে কি বলে, স্টুডেন্ট কিংবা সবার সাথে পরিচয় পর্ব বলে একটা কথা থাকে। তো আমি এটা হালকা একটু বড় করে দিই যাতে পুরাটা সবাই দেখতে পায়। এত বড় হলে হবে না, আর এক সাইজ ছোট করতে হবে। হ্যাঁ, এখন বোঝা যাবে। তো গতদিন আমরা এই জিনিসটা পাইছিলাম। হ্যাঁ, এই জিনিসটা পাইছিলাম। কোন জিনিসটা বলো তো? যে অনুপম নামে একটা ক্যারেক্টার আছে, অনুপম কল্যাণী নামে একটা ক্যারেক্টার আছে। মামা ছিল, মা ছিল, শম্ভুনাথ বাবু এখন পর্যন্ত আসেনি, আস্তে আস্তে আসবে। তো এখন একটু খেয়াল করো, এই যে যাই হোক একটা ফ্রেন্ড ছিল দুষ্টু বন্ধু। সেই দুষ্টু বন্ধুর নাম কি? দুষ্টু বন্ধুর নাম হচ্ছে হরিশ। আচ্ছা, যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে। সরস রসনার গুণ আছে কথাটার অর্থ হচ্ছে রস দিয়ে বর্ণনা করা। রস মানে কি? মজা করে, মজা করে কথা বলার, করে কথা বলার। হ্যাঁ, বলার কি আছে বলো তো? গুণ আছে। মামার মন ওয়াজ ভেরি হার্ড, এখন সফট হয়ে গেছে। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে, নির্বিঘ্নে কথাটার অর্থ ঝামেলাহীন, ঝামেলাহীন। হ্যাঁ, কোনো ঝামেলা ছাড়াই হয়ে গেল। এখন এই গল্প যখন তুমি পড়বা, দুইটা অংশ পাবা। একটা হচ্ছে বিবাহের স্থূল অংশ, স্থূল অংশ, আরেকটা পাবা হচ্ছে বিবাহের ভূমিকা অংশ। এই যে দুইটা অংশ আছে বিয়ের, হ্যাঁ, অনুপমের বিয়ের দুইটা অংশ আছে। স্থূল অংশ কোনটা? স্থূল অংশতে লেনদেনের কথাবার্তা থাকে। লেনদেন মানে যৌতুক টৌতুক সব কিছু লেনদেনের অংশটা থাকে। আর যেটা ভূমিকা অংশ, এই ভূমিকা অংশে শুধুমাত্র, হ্যাঁ, নাম ঠিকানা পরিচয়, এই জিনিসগুলা, নাম ঠিকানা মর্যাদা বংশমর্যাদা, এইগুলা নিয়ে আলোচনা করা হয়। এগুলো একটু লিখে রাখো। দেখো তোমাদের এমসিকিউ সলভ করানোর আগেই তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারবা। এখন কি বলতেছে দেখো, কলকাতার বাইরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। এখানে একটা প্রশ্ন হয় যে আন্দামান দ্বীপটা কি? আন্দামান, ইটস আন্দামান, ঠিক আছে, যাই হোক উচ্চারণটা আন্দামান। এই আন্দামান দ্বীপের কাহিনীটা কি? এই আন্দামান দ্বীপের কাহিনীটা হচ্ছে, এই জায়গায় যে তোমাদের শীটটা দিছিলাম আমি, হ্যাঁ, সেই শীটে এখানে কিন্তু খুঁটিনাটি অনেক কিছু লেখা ছিল। দেখো এখানে জায়গার নামের ভিতরে কি আছে? আন্দামান দ্বীপটা আছে না? এই দ্বীপটা তোমাদের শব্দার্থে গেলেও পাবা। কি হতো জানো? যে ব্রিটিশ শাসনকর্তা যারা ছিল না, ব্রিটিশ শাসক যারা ছিল, শাসক, তারা কি করত? তারা অপরাধীদের, অপরাধী, একটা গান বাইরে ছিল না 2020 সালে না 21 সালে, মাইয়া রে তুই অপরাধী রে। এ রে গান ভাই রে ভাই, এই গান মানে কান একদম জ্বালাবালা করে দিছিল। এবার দেখো, ব্রিটিশ শাসক তারা অপরাধীদের ধরে আনতো এখানে, হ্যাঁ, ধরে আনতো, আনতো। এই দ্বীপটা ওই সেন্ট কি জানি একটা দ্বীপ আছে না, যেখানে নেলসন ম্যান্ডেলাকে আটকে রাখছিল প্রায় অনেকগুলা বছর। তো এই দ্বীপটা ছিল প্রায় ওরকম একটা দ্বীপ। এই দ্বীপে কি হতো? আয়নাঘর ছিল। এটা এটা বিচ্ছিন্ন একটা দ্বীপ না, ভারতের যে মূল ভূখণ্ড সেখান থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ। এটা তৎকালীন সময়কার আয়নাঘর ছিল। এবার তো বুঝতে পারছো। তো মামা মনে করে কি, মামা মনে করে কলকাতার বাইরে যে জায়গাটা আছে না, পুরাটাই আন্দামান দ্বীপের অন্তর্গত, মানে অপরাধ জগৎ। সে মনে করতো এই দ্বীপটা একটা, মানে কলকাতার বাইরে যারাই থাকে তারাই কোনো না কোনো ভাবে অপরাধ জগতের সাথে, জগতের সাথে জড়িত, সাথে জড়িত কোনোভাবে। হ্যাঁ,
ঠিক আছে, কোনোভাবে জড়িত। এইবার একটু দেখো, হাবড়ার পুল পার হওয়াটাকে তার সরি, এবার কি বলতেছে দেখো, জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্যাগড় পর্যন্ত গিয়েছিল। এইটা লাগবে তোমাদের এমসিকিউতে, যে এমন মামা সে ঘরের থেকে বাইরে হয় না। বলতেছে মামা যদি মনু হইতো, মনু মানে তোমরা বুঝো যে বিধানকর্তা, বিধানকর্তা, এটা দেবতা আর কি। এটাকে তুমি একটু মনে রাখো যে নিয়ম কানুন লেখে বিধানকর্তা। হ্যাঁ, বলতেছে মামা যদি বিধানকর্তা হইতো তবে হাবড়ার পুল পার হওয়াটা তার সংহিতায় একেবারে নিষেধ করে দিত, যে তার সংবিধানে এই জায়গা কেউ যদি পার করে তাকে একদম ছাড়খাড় করে ফেলবে। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখে আসবো, সাহস করিয়া প্রস্তাব করতে পারলাম না। তুই এবারে কি অক্ষমের অক্ষম, সে কিন্তু নিজেকে দাবি করে যে আমার মতো অক্ষম আর কেউ নাই, যে সে নিজের বিয়ের প্রস্তাবটাও নিজে রাখতে পারে না। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তো বোঝা গেছে। এইবার একটা জিনিস দেখো, বলতেছে কন্যাকে আশীর্বাদ করার জন্য যাকে পাঠানো হলো তার নাম কি, সে আমাদের বিনু দাদা। এইটা ক অথবা এমসিকিউতে আসবে, একদম বিগিনার লেভেলের এমসিকিউতে। আমার পিস্তুতো ভাই, পিস্তুতো ভাই বলতে কি বুঝায়, ফুপাতো ভাই, ফুপাতো ভাই, হ্যাঁ বিনুদা। আচ্ছা, তাহার মতো রুচি আর দক্ষতার পরে, দক্ষতার পরে মানে হচ্ছে উপরে, দক্ষতার উপরে আমি 16 আনা নির্ভর করি। 16 আনা নির্ভর একটা প্রবাদ বাক্য, মানে কি আমি সম্পূর্ণ বিশ্বাস করি। এখানে ট্রাস্টেবিলিটির ব্যাপারটা আসে, যে সে যদি বলে ভালো তবে ভালো। এবার একটু খেয়াল করি আমরা, বলতেছে কি যে দেখো, বিনুদা ফিরে আসিয়া বলল, মন্দ নয়, খাঁটি সোনা বটে। মানে কি মেয়েটা খুবই ভালো। মেয়েটা কেমন, মেয়েটা খুবই ভালো, তাহলে তুই বিয়েটা করে ফেল। ঠিক আছে। আচ্ছা, বিনু দাদার ভাষাটা অত্যন্ত আটো, মানে কি কম কথা বলে। আটো মানে কি কম কথা বলে, বেশি একটা কথা বলে না। আমরা বলি চমৎকার, সেখানে বলে হ্যাঁ চলনসই, ঠিক আছে চলে, ওরকম না। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। এখানে প্রজাপতি এবং পঞ্চস্বরকে, এটা নিয়ে তোমাদেরকে আমি ওই শীটে দিয়ে দিছি। প্রজাপতি হচ্ছে ব্রহ্মা দেবতাকেই মানে ইনডিরেক্টলি বোঝাচ্ছে, যে যে বিবাহ থেকে শুরু করে পুরো পৃথিবীটার সব কিছু ঠিক করে রাখে। আর পঞ্চস্বর হচ্ছে ইনার একটা 5টা বাণ ছিল, প্রেম, তারপর আরও অনেক কিছু। তো ইনাদের ভিতরে যদি কোনো জ্ঞানজাম না থাকে তাহলে তো তার বিয়ে হবে। বোঝা গেছে? অর্থাৎ এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে যে বিয়ে হতে আর কোনো বাধা থাকলো না, কারণ অ্যাপ্রুভাল তো পেয়ে গেছে, বাধা থাকলো না। ঠিক আছে, বিয়েটা হচ্ছে তাহলে। তো অনুপম তো মনে মনে অনেক খুশি। তাহলে প্রথম যে খণ্ডটা ছিল, এই খণ্ড থেকে আমরা দেখতে পেলাম বিয়েটা ঠিক হয়েছে। বাট বিয়ে ঠিক হওয়ার পরে কি হয় বলো তো? বিয়ে ঠিক হওয়ার পর বর পক্ষ কন্যা পক্ষের বাসায় যায়। কিন্তু এখানে একটু উল্টা কেস দেখবো আমরা। বলা বাহুল্য, যে বলা ভালো, বাহুল্য মানে এখানে বলছে যে বলা ভালো, বলে রাখা ভালো, বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলকাতা আসিতে হইল। বাট এটা তো কমন না। এই ব্যাপারটা কি কমন বলো তো? এই ব্যাপারটা কিন্তু কমন না মোটেও। ঠিক আছে, যে কন্যা পক্ষ আসছে ছেলেকে দেখতে। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করে যান। তাহলে এখান থেকে জাস্ট এইটা পড়বা, যে বিবাহের কয়দিন পূর্বে, এটা পড়বে এমসিকিউতে। সংখ্যাবাচক প্রত্যেকটা তথ্য মুখের মানে ঠোঁটের ডগায় রাখবা একেবারে। আচ্ছা দেখো, এবার বলতেছে তার বয়স 40-এর এপার ওপার। তার মানে বোঝা যাচ্ছে না শ্বশুর আব্বার বয়স কত। শ্বশুর ড্যাডিরে কিন্তু খুব সুন্দর, খুব হ্যান্ডসাম। ঠিক আছে, এবার দেখো চুল কাঁচা, মানে এখনো চুল পাকে নাই। গোফে পাক ধরতে আরম্ভ করেছে মাত্র, মানে মধ্যবয়স্ক হচ্ছে। সুপুরুষ বটে, ভিড়ের মধ্যে দেখলে সকলের আগে তার উপর চোখ পরিবার মতো চেহারা। মানে কি তার ব্যক্তিত্ব, তার যেরকম ব্যক্তিত্ব ঠিক তেমন ব্যক্তিত্ব ও ব্যবহার। ঠিক আছে, একদম ফার্স্ট ক্লাস। এবার একটু দেখো মজার বিষয়টা কি। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। ও আশা করতেছে, ওর কিন্তু নিজের উপরে কোনো ভরসা নাই। এই বেটা নিজের উপরে কোনো ভরসা নেই, ও আশা করছে, ভালো কথা আশা করছে। বোঝা শক্ত, খুব টাফ। কেননা তিনি বড়ই চুপচাপ,
যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরো জোর দিয়ে বলে না। মামার মুখ তখন অনর্গল ছুটতেছিল, মামা থামেই না। কথাটা মানে হচ্ছে সে থামছেই না, থামেই না, কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করতেছেন, যে পাশের পাশের ভাবিদের মতো। আরে ভাবি বলেন না, আপনার ভাই তো সংসদ ভবনের উচ্চ পদস্থ এমপির একজন ছোটখাটো কর্মচারী। মানে কথা বলা যখন শুরু করে, দেখা মনে হয় যে বিল গেটসের নাতনি আমাদের বাসায় বসে আছে। ঠিক আছে, তো মামাও এরকম বারবার প্রকাশ করতে চাইতেছে, আমাদের তো অনেক টাকা, ওই জায়গায় জমিটা দেখতেছেন না, ওই জমি তো আমাদের, ওই জমি তো আমরা উদ্ধার করছি, ওই জমি তো আমরা মানে কি করি, তামাক চাষ করি, এরকম টাইপ কথাবার্তা বলতেছে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো শম্ভুনাথ বাবু এ কথায় একেবারেই যোগ দিলেন না, কোনো ফাঁকে একটা হু বা হ্যাঁ শোনা গেল। শম্ভুনাথ তো ভদ্র, সে তো ব্যক্তিত্ববান, সে আসলে পাত্তা দিতেছে না। দেখো আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো কষ্ট। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন, লোকটা নিতান্ত নির্জীব। নির্জীব মানে কি, লোকটা একদম মরা, একদম রস কষহীন। ঠিক আছে, রস কষহীন, একদম কোনো মানে শরীরে আসলে মানে ওরকম তরতাজা না। ঠিক আছে, ওরকম তরতাজা না, বা আমরা দেই এই জায়গায় একদম মরা একেবারে। তারপর কি বলতেছে, তারপর বলতেছে দেখো, আচ্ছা একেবারে কোনো তেজ নেই, বেআই সম্প্রদায়ের আর যাই থাক, তেজ থাকাটা কিন্তু দোষের। অতএব মামা মনে মনে খুশি হইলেন। এই কথাটা কেন বলছে, এই যে এই কথাটা, এইটা ক্ষয়ের জন্য মাস্ট পড়বা। হ্যাঁ, আর এটার প্র্যাকটিস শিটটা আমি সলভ করাবো তোমাদের। এটার খটা এরকম দাঁড়াবে, মানে ধরো আমরা একটু আগে বলতে গতদিন এটা পড়ছিলাম না, যে তেজ থাকাটা দোষের কেন, কারণ সে বলছিল যে মেয়ে এই বাসায় আসবে সে কিরকম করে থাকবে বলো তো, সে মাথা হেট করিয়া আসিবে। তাহলে এইবার চিন্তা করো তো, একদম পারফেক্টলি পাইছে না তার মনের মতো। দেখো মনে মনে সে খুশি হয়েছে। শম্ভুনাথ যখন উঠিলেন তখন মামা সংক্ষেপের ওপর তাদেরকে বিদায় করে দিলেন। মানে শ্বশুর বাড়ির লোকজন আসছে, শ্বশুর নিজে আসছে, হ্যাঁ ছেলের শ্বশুর, মামা তো ধরো এইভাবে বড় করছে। তো কিন্তু বিদায় দেওয়ার টাইমে ধরো এমন হয়েছে, গেটে বাইরেতেছে, তুমি গেটটা লাগাই দিছো, জায়গা এবার তুমি অ্যাটলিস্ট নিচে পর্যন্ত যাও নাই, গাড়ি পর্যন্ত আগাইতে দাও নাই, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। কিন্তু শম্ভুনাথ কিন্তু এবার একটা রিভেঞ্জ নিবে সামনে। হ্যাঁ, নিবে সামনে, দেখো তোমরা কিন্তু মনে রেখো, শম্ভুনাথ কিন্তু একটা রিভেঞ্জ নিবে। পণ সম্বন্ধে, পণ মানে যৌতুক বা কমিটমেন্ট, এখানে আমরা যৌতুকটা ধরি। হ্যাঁ, যৌতুক বা কমিটমেন্ট সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হয়ে গেছিল, যে মামা তুমি এত টাকা দিবা, আমি এত টাকা দিব, দুইজন এত টাকা লয়ে ভাইগা যাবো, বাস আমার পোলাটার বিয়ে হইলে হয়েছে। ঠিক আছে, টাকা পয়সা নিয়ে কথা হয়েছে। মামা নিজেকে অসামান্য, অতুলনীয়, চতুর বা চালাক বলিয়াই অভিমান করে থাকেন, কথাবার্তার কোথাও কোনো ফাঁক রাখেন না। টাকার অঙ্ক তো স্থির ছিলই, দেখো কেমন পার্সোনালিটি, টাকার অঙ্ক স্থির ছিল যে এত টাকা দিবে, ধরো মানে 1 কোটি টাকা চাইছে, তারপরে গয়না কত ভরির হবে, সোনা কত দরের হইবে, সেও একবারে বাধাবাধি হয়ে গেছে, যে কত ভরি সোনা দিবে, সেই ভরি কত করে কিনছে, এগুলা মামা সব একটা ফর্মে লিখতেছে। এই ফর্মেরও কথা আসবে সামনে, ফর্মে সে লিখতেছে, ও আচ্ছা এটা ইয়ারিং, এটা 2 ভরি, 2 ভরির দাম কত, 2 ভরির দাম 500 টাকা, ওকে 500 টাকা ডান, ওকে ঠিক আছে, এরকম। হ্যাঁ, আচ্ছা আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, কারণ ও জানেই না, ও তো বলদ। জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল, মনে জানিতাম এই স্থূল অংশটা, এই যে স্থূল অংশ, তাহলে বিয়ের স্থূল অংশ কোনটা, স্থূল অংশ হচ্ছে দেনা পাওনার অংশটা। ঠিক আছে, স্থূল অংশ মানে দেনা পাওনার অংশটা, বিবাহের একটা প্রধান অংশ, এবং সেই অংশের ভার যার উপরে পড়েছে, ভার মানে দায়িত্ব, সে এক করাও ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী, যে এই বেটা কখনো ঠকে না, কিন্তু ঠকবে দেখো। আচ্ছা, যেখানে আমাদের কোনো সম্বন্ধ বা সম্পর্ক আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এ একেবারে ধরা কথা। এজন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও আমরা কিন্তু জিতে যাব। আমাদের সংসারের এই জেদ ইহাতে যে বাচুক আর যে মুরুক, আমরা জিতবই। আচ্ছা এইবার দেখো
গায়ে হলুদ অসম্ভব ধুম করিয়া হইল। গায়ে হলুদ কেমন করে হইছে? অসম্ভব ধুম করিয়া হইছে। কার গায়ে হলুদ? গায়ে হলুদ কোথায় হয়? যার যার বাসায় হয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু কল্যাণীর ফ্যামিলির কোনো ই নাই। যার যার বাসায় ধরো গায়ে হলুদ হয়েছে, গায়ে হলুদের চিন্তা করো, তোমার নায়িকা কারে নিয়ে এসে, পরিমণিরে নিয়ে আসছে। হ্যাঁ, পরিমণি ও ডান্স দিতেছে, একদম অ্যাকশন ডান্স, কি জানি একটা গান ভাইরাল হলো না কবে জানি, এ দুষ্টু পুরি নাচতেছে, ঠিক আছে? পরিমণি। আচ্ছা, বাহক এত গেল যে তাহার আদম শুমারি করিতে হইলে কেরানি রাখিতে হবে। বাহক মানে বুঝাইছে হচ্ছে গেস্ট। এত পরিমাণ গেস্ট হইছে যে তাহার আদম শুমারি, অর্থাৎ মানুষ গণনা করতে হলে, মানুষ এত মানুষ যদি আমি গণনা করতে চাই, তবে কেরানি, কেরানি মানে হচ্ছে হিসাব রক্ষক, হিসাব রক্ষক, ঠিক আছে? হিসাব রক্ষক রাখতে হবে। আচ্ছা দেখো, তাহাদিগকে বিদায় করতে অপর পক্ষকে যে নাকাল হইতে হবে। নাকাল মানে কি? নাকাল মানে একদম পাগল হয়ে যেতে হবে। এই জায়গায় আমরা বলতে পারি যে পাগল। হ্যাঁ, অ্যাকচুয়ালি পাগল না, মানে তারা যে খুব টাফ হবে তাদের জন্য, সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে হাসলেন। হা, এরা কিভাবে এত বাহক ম্যানেজ করবে, এরকম করে হাসতেছে। এবার দেখো, ভালো মতো দেখো, ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট। শখের কনসার্ট বলতে কি বুঝাইছে? শখের কনসার্ট বলতে বুঝাইছে অনেক ধরনের বাদ্যযন্ত্রের শব্দ। এটা শব্দার্থে পাবা। যত প্রকার উচ্চ শব্দ আছে একসঙ্গে মিশাইয়া বর্বর। বর্বর মানে কি বলতো? অত্যাচার। বর্বর মানে কি? অত্যাচার। হ্যাঁ, অত্যাচার। কোলাহল মানে কি? আওয়াজ। আওয়াজ, হ্যাঁ, আওয়াজ। হ্যাঁ, মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত। দলিত বিদলিত মানে পাড়া দিয়ে। আমি তো বিবাহ বাড়িতে গিয়ে উঠলাম। মত্ত মানে পাগল। মত্ত মানে কি? পাগল। এখন এটাও একটা রেফারেন্স, এটা নর্মালি আমরা বোঝার চেষ্টা করি আপাতত, যেহেতু গল্পের ভিতরে আছি। একটা পাগল হাতি যদি কোনো বনের মধ্যে যে পাগলামি করে, সেই বনটার অবস্থা কেমন হবে একটু চিন্তা করে দেখো তো। তো সে বলতেছে, আমি তো আজকে একদম বর একটা গান লাগাইছি, দুষ্টু কোকিল নাচেরে, এই গানটা লাগাইছি, হাতির উপরে বইছি, একদম সাহায্য করেছি, হাতিরও পাগল করে দিছি। হাতিরে যখন দুষ্টু কোকিল ছাড়ছে, হাতি তো পাগল হয়ে গেছে। নাচতে নাচতে সে এন্ট্রিটা নিছে, একদম গ্র্যান্ড এন্ট্রি, ঠিক আছে? দেওয়ার পর কি হয়েছে দেখো তো, বলতেছে বিবাহ বাড়িতে গিয়ে উঠলাম। আচ্ছা, এইবার তার গেট আপটা কেমন ছিল একটু দেখো, তার গেট আপটা। হ্যাঁ, দেখো ভালো মতো দেখো কিন্তু। হ্যাঁ, গেট আপটা কেমন? গেট আপটা ছিল এমন, আংটিতে হারেতে জরি জহরতে আমার শরীর যেন গহেনার দোকানে নিলামে চলিয়াছে বলে বোধ হইল। কাহিনীটা এরকম যে, হ্যাঁ, কাহিনীটা হচ্ছে এরকম, বলতেছে না যে তার গেট আপটা ছিল, শরীরের এমন কোনো চিপা চুপা নাই যে জায়গায় স্বর্ণ সে লাগায় নাই। অবস্থা বুঝছো কিন্তু, মানে সব জায়গায় পুরাটা শরীর স্বর্ণ দিয়ে ঢাইকা রাখছে। এন্ট্রিটা নিছে তো এইভাবে, হ্যাঁ, একদম ছাপরি এন্ট্রি নিছে। এরপর কি হয়েছে দেখো তো, আংটিতে হারেতে জরি জহরতে আমার শরীর যেন গয়না নিলামে চড়িয়েছে বলে বোধ হইল। মানে মানুষ তাকে দেখলে মনে করবে যে এ মনে হয় স্বর্ণ বিক্রি করতে নামছে। তাহাদের ভাবি জামাই, ভাবি মানে কি? ফিউচার। এটা কিন্তু সেই ভাবির ভাবি না, এটা কিন্তু ফিউচার। হ্যাঁ, ফিউচারের হাজব্যান্ড। ফিউচার জামাইয়ের মূল্য কত, সেটা কতক পরিবাঙ্গে সর্বাঙ্গে। সর্বাঙ্গে মানে সারা শরীরে, সারা শরীরে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি বা ফিউচার, ফিউচার শ্বশুর, ভবিষ্যৎ শ্বশুর এর সঙ্গে মোকাবেলা করিতে চলিলাম। মানে গেট আপটা হবে হ্যাঁ হবো। এখন ধরো গেট আপটা এমন নিছে যে মানে মনে হইতেছে আম্বানি তো কিছুই না ওর কাছে, ও আম্বানি স্কোয়ার কিউব, আম্বানি টু দি পাওয়ার 10 সেজে গেছে। বুঝতে পারছো তো? এমনভাবে এন্ট্রিটা নিছে দেখাইতে যে দেখেন শ্বশুর, আপনার জামাই অ্যাকচুয়ালি কেমন। তুই তো একটা ছাপড়ি বলত। এবার মামাও বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলে না। মামা ওয়াজ ভেরি স্যাড, কারণ ওখানে তো মামি নাই। একে তো উঠানটাতে বরযাত্রীর জায়গা সংকুলান, সংকুলান মানে কি? জায়গা অনেক চাপা বা জায়গা হওয়াটা শক্ত, যে সবার জায়গা হইতেছে না। তারপরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। কোনো ধরো ও মনে করছিল ওরে মনে হয় নরা ফাতেহি এসে গান শুই না নাচা দেখাবে,
ঠিক আছে, এন্ট্রিটা নিচে জামাই আসছে না, দুষ্টু কোকিল গান বাজায় আসছে, ধরো এই জায়গায় যে সাউন্ড বক্সটা আছে না, সাউন্ড বক্সটা একদম কান্দে নিয়ে একটা গান ছাড়ছে, ও মা গো মা। কিন্তু যেই ঢুকছে বিয়ে বাড়িতে, দেখে বিয়ে বাড়িটা একদম চুপচাপ হয়ে আছে, একদম মানে ওরকম না ওরা যেটা আশা করছিল। তো মামায়ের জন্য একদম একদম স্যাড খেয়ে গেছে। ইহার পরে শম্ভুনাথের ব্যবহারটাও নেহাত ঠান্ডা, মানে শম্ভুনাথ ধরো এরকম ব্যবহার করছে যে ও আপনারা আসছেন, আসেন আসেন বসেন। ও চাইছিল শম্ভুনাথ আসার সাথে সাথে কোলে তুইলা নিয়ে একদম ছুঁইরা মাইরা দিবে, বিবাহ টিবাহ ক্যান্সেল, এরকম চাইছিল আর কি। তার বিনয়টা, বিনয় বলতে এখানে ধরতে পারো যে ব্যবহার, তার যেই ব্যবহারটা বা ইন্টারাকশনটা অজস্র নয়, অজস্র মানে কি ওরকম ফ্রুটফুল, ওরকম না, ওরকম হাস্যোজ্জ্বল না, কথাই নাই তার। এবার দেখো মুখে তো কথাই নাই, কোমরের চাদর বাঁধছে, গলা ভাঙা, টাক পরা, এবং মিশকালো এবং বিপুল শরীর। তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইতে হেলাইতে নম্রতার স্মিত হাস্যে গদগদ বচনে কনসার্ট পার্টির করতলে বাজিয়া হইতে শুরু করিয়া বরকর তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে এটার গোড়াতেই এসপার কিংবা ওসপার হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসবে, আস্তে আস্তে আসবে, হ্যাঁ আস্তে আস্তে আসবে। এই জায়গায় তো আসবে না ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা। এইবার একটু দেখো কাহিনীটা কি হয়েছে। গদগদ বচন মানে কি, তুমি একটু চিন্তা করো, ধরো সানি ভাইয়ের যেই শরীরটা এখন হয়েছে, আজ থেকে ধরো 10 বছর পর সানি ভাই আরো বাড়ছে, এমন বাড়ছে, ধরো আমার 20টা মিলে সানি ভাইয়ের একটা। তো সানি ভাই এরকম আসতেছে, এরকম আইসা কোলে মোলে নিয়া সবাই ওয়েলকাম করছে, আসেন আসেন আসেন, আপনারা আসছেন, আপনাদের জন্য ওয়েট করতেছিলাম, ভাবতেছি এই বিয়েতে আমিও বিয়ে করে ফেলবো, এইরকম ভাবে একজন আসছে, ঠিক আছে, মিশকাল। তো আইসে অভিষিক্ত মানে কি ওয়েলকাম করছে, কি করছে ওয়েলকাম, ওয়েলকাম যদি না করতো তাহলে মামা মনে হয় ওখানেই এসপার কিংবা ওসপার করে দিত। এইবার ঘটনাটা দেখো, ঘটনাটা কি হইলো এবার একটু দেখো। আমি সভায় বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথকে পাশের রুমে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা, মামা শম্ভুনাথকে রুমে ডেকে নিয়ে গেল, এটা একটা ব্রেকিং নিউজ হয়ে যাবে। অল আইজ অন মামা অ্যান্ড শম্ভুনাথ, ঠিক আছে, তোমরা স্ট্যাটাস দিবা ওই মামা না প্লিজ, অল আইজ অন শম্ভুনাথ, অল আইজ অন মামা। দেখি এবার কি হয়। কি কথা হইল জানি না, কিছুক্ষণ পরেই শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি হ্যাঁ একবার এদিকে আসতে হচ্ছে। তো ভালো কথা, দেখি কি হয়। হ্যাঁ আচ্ছা, তার মানে মামা তো চিপাই নিয়ে গেল, চিপাই নিয়ে ধরো উড়াধুরা মারছে, শম্ভুনাথ মামারে উড়াধুরা মারছে, এমন মায়ের মারছে, এমন জায়গায় মারছে আসলে দেখাইতে পারতেছে না, এরকমই ঘটনাটা হওয়া উচিত ছিল। এবার কি হয়েছে দেখো, ব্যাপারখানা এই দেখো, এখন বলবে অ্যাকচুয়াল ব্যাপারটা কি, এই কথাটা কে বলতেছে একটু দেখি। সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনের একটা কিছু লক্ষ্য থাকে, একটা গোল থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতে কারো কাছে ঠকবে না, তার ভয় তার বেয়াই তাকে গয়নায় ফাঁকি দিতে পারেন, বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলবে না। তো মামার হচ্ছে এই ভয়টা হইছে, বুঝছো, মামার কি ভয় হইছে, মামা কইতেছে যে ভয় পাইতেছে মনে মনে, এর লিগে রুমে ডেকে নিয়ে গেছে। অল আইজ অন মামা অ্যান্ড শম্ভুনাথ। রুমে যাওয়ার পর মামা শম্ভুনাথরে বলছে, ইয়ো শম্ভুনাথ জাস্ট লিসেন টু মাই স্পিচ, আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি তোমার মেয়ের গয়নাগুলো আমাকে এখন চেক করতে দাও, এখন চেক করতে দাও। তখন শম্ভুনাথ বলছে, ওয়েট ওয়েট, আপনি উত্তেজিত হবেন না, এই রুমে আমি আর আপনি ছাড়া কেউ নেই, আমি আপনার ভাগিনার কাছে যাই, তাকে বলি কি ঘটনাটা ঘটছে এখানে। যখন তার ভাগনার কাছে গেছে, ভাগনা তো আরেক বলদের বলদ, সে একদম মূর্তিমতি চুপ করে আছে, ঠিক আছে। একটু দেখো ঘটনাটা কি, ঘটনাটা এবার এবার ভালো করে মিলাইতে পারবা। ঘটনাটা কি হয়েছে দেখো, সে বলছে বাড়ি ভাড়া সওগাত, সওগাত হচ্ছে গিফট, হ্যাঁ, উপঢৌকন, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, টানাটানি মানে আসলে বিয়েতে খুব টাকা উড়াইছে এরকম কোনো ঘটনা হয় নাই, হ্যাঁ, মানে যতটুকু প্রয়োজন ততটুকু করছে।
দেখো, এখন লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়া থোয়া সম্বন্ধে এই লোকটির মুখের কথার উপর ভর করলে চলবে না। আচ্ছা, কথা তো মুখেরই হয়, কথা কি হার্ট থেকে আসে নাকি, পেট থেকে আসে নাকি? হ্যাঁ, আচ্ছা, সেই জন্য বাড়ির শেখরাকে শুদ্ধ সঙ্গে নিয়ে আসছে। শেখরা কি? স্বর্ণ পরীক্ষা করে, যে স্বর্ণ পরীক্ষক, এটাই দিলাম আমি। হ্যাঁ, স্বর্ণ পরীক্ষক। তার মানে এমন রাবিশের রাবিশ, এই বেটা এমন ইনসিকিওর, ও নিয়ে আসছে স্বর্ণকারে। হ্যাঁ, এবং কোষ্টি পাথর মানে কি? স্বর্ণ পরীক্ষা করার যে পাথরটা থাকে, বিভিন্ন ধাতু দিয়ে তৈরি হয়, সেই পাথর লইয়া মেঝেতে বসিয়া আছে। হ্যাঁ, আচ্ছা, সরি, সঙ্গে আনিয়েছে। পাশের ঘরে গিয়ে দেখলাম মামা একটা তক্ত পোষে, ধরো একটা চৌকিতে, হ্যাঁ, একটা চৌকিতে এবং শেখরা তাহার দাড়িপাল্লা কোষ্টি পাথর লইয়া মেঝেতে বসে আছে। কি এক সিনারিও! হ্যাঁ, আমি থাকলে যে উড়াধুরা যে গুতাটি দিতাম মামারে, হ্যাঁ, এমন এমন জায়গায় গুতা দিতাম, ও মানে থাক, আমি আর উত্তেজিত না হই। ঠিক আছে, এবার দেখো, আমি মাথা হেট করিয়া চুপ করিয়া লইলাম। হেট মানে নিচু। আর তুই বেটা তো মাথা নিচু করেই থাকবি, তুই তো বেটা একটা বলদ। মামা বলিলেন, ও আবার কি বলবে? আমি যা বলবো তাই হবে, আপন যে বলেগা ওই হয়েগা। এবার বলতেছে শম্ভুনাথ, বলতেছে দেখো, সোমনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা তবে ঠিক, এটাই হবে, উনি যা বলবে তাই হবে, এই সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই? হ্যাঁ, আচ্ছা, আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার, যেসব কথা তো আমি বলতে পারবো না। নো 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 নো, আপন নেই বলেঙ্গা। আচ্ছা, এবার দেখো কি বলতেছে। আচ্ছা, তবে যাও বসো, মেয়ের গা হইতে সমস্ত গয়না খুলিয়া আনতেছি, এই বলিয়া তিনি উঠলেন। তার মানে একটু চিন্তা করো তাদের মন মানসিকতা কেমন ছিল, যে বিবাহ স্থানে মেয়ে গয়না পরে রেডি হয়ে আছে, সে গয়না খুলে আনবে জাস্ট চেক করানোর জন্য যে কি অবস্থা। আচ্ছা, অনুপম, মামা বললেন, অনুপম তুমি এখানে কি করছো? তুমি যাও ওখানে যে বসো। অনুপমের তো একদম মাশাল্লাহ সব কিছু। আচ্ছা, শম্ভুনাথ বলিলেন, না সভায় না, ওকে এখানেই থাকতে হবে। ভালো কথা। শম্ভুনাথ এই অনুপম আসলে মানে বুঝতেছে না ওর কি করা উচিত এখন আর কি। কেন মামা হচ্ছে শম্ভুনাথকে সরাই দিতেছে জানো? ধরো তুমি একটা ঘটনা ঘটাইছো, তোমার মা, তোমার বাবা এবং তোমারে নিয়ে বিচার বসছে, বা কাউরে নিয়ে বিচার বসছে, তখন তোমারে বলেন, হাই তুই এখানে কেন, হাই বড়দের মাঝখানে তুই যা, সরে যা। কেন বলে জানো? কারণ ওই গ্যাঞ্জামের মাঝখানে তুমি যদি কিছু বইলা ফেলাও, তাইলে তো গ্যাঞ্জাম আরো বাইরে যাবে। তো কোনোভাবে অনুপমের মধ্যে যদি কোনো মন মানসিকতার কোনো ব্যক্তিত্ববোধের সৃষ্টি হয়ে যায় এই মুহূর্তে, তাহলে তো মামার ধরা খেয়ে যাবে। এর জন্য সরাই দিতেছে। আচ্ছা, ভালো কথা, সরছে। মামা বলিলেন অনুপম এখানে কি করবে? ও সবাই গিয়ে বসুক। মামা বলতেছে, ও এখানে কেন, কি করবে ও? শম্ভুনাথ বললেন, না সবাই না, এখানেই বসতে হবে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মিলিয়ে ধরলেন। তাহলে কোন পাত্রে, যদি প্রশ্নটা আসে যে কোন পাত্রে আনছিল, তাহলে তোমরা অ্যান্সারটা দিতে পারবা না। কোন পাত্রে আনছে বলো তো? কই গেল? এই যে গামছায় বেঁধে আনছে, গামছায় বেঁধে, এইটা একটু মনে রাখবা এমসিকিউর জন্য। ঠিক আছে, এমসিকিউর জন্য। আচ্ছা, ভালো কথা, গামছায় বাইধে আনছে। সমস্তই তাহার পিতামহীদের আমলের, অর্থাৎ দাদার আমলের গয়না। হাল মানে কি? বর্তমান। হাল মানে হচ্ছে বর্তমান ফ্যাশনের সূক্ষ্ম কাজ না, যেমন মোটা তেমন ভারী। এই ভারী বলতে কিন্তু ওজনে ভারী বলতেছে। তার মানে একদম পিওর, এগুলো হচ্ছে একদম পিওর গোল্ড। হ্যাঁ, পিওর গোল্ড। আচ্ছা, কি কমেন্টে আজকে দেখি মারামারি চলতেছে তো গো? হ্যাঁ, কালকে কমেন্টে কবুল 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 বলা চলতেছিল, আজকে দেখি মারামারি চলে। তোরা কি পাইছস কমেন্ট সেকশনটারে? তোরা মানে আমি বুঝি না ভাই। কালকে যদি তোরা যে কি হারে কবুল কইলি ভাই, এই কবুল করার সৌভাগ্য তো এখন আমার হয়নি। হ্যাঁ, তোরা যে কবুল কইলি কালকে, তোকে যদি সাক্ষী লাগতো, তোকে যদি উকিল বাপ লাগতো, আমারে কইতি, আমিও একটু পার্টিসিপেট করতাম। তাও তো বললি না, আজকে দেখি আবার মারামারি লাগছে। এইটা নিয়ে যা, এইটা নিয়ে যা, একদম মাথার উপরে বাড়ি দে একটা আরেকটার। এবার আয়। শেখরা গহনা হাতে তুলিয়া লইয়া বলল, এ আর কি দেখিব, ইহাতে খাদ নাই। খাদ মানে কি? ভেজাল নাই। হ্যাঁ, ভেজাল নাই। এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। তার মানে বুঝতে পারছো তো, অনেক দামি এগুলা। আচ্ছা, মামা
এই বলিয়া সে মকর মুখা, আচ্ছা মকর মানে অনেকটা কুমিরের মতো, হ্যাঁ কুমিরের মতো, কুমিরের মতো মোটা একখানা বালায় একটু চাপ দিয়ে দেখলো তা বাঁকায় গেল। তোমরা জানো যে স্বর্ণ এটা একটা মোলায়েম বা নরম ধাতু, তো চাপ দিছে, চাপ দেওয়ার পরে সেটা বেঁকে গেছে। মামা তখনই নোট বইয়ের গয়নাগুলো ফর্দ টুকিয়া লইলেন, পাশে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে। এটা চেক করতেছে মামা। এখন ধরো এই জায়গায় ধরো মামা এইভাবে দেখতেছে, ও আচ্ছা ইয়ারিংটা আছে, এই ইয়ারিংটা আমি আমার বউকে দিতে পারবো, ওকে ডান। ও ইয়ারিংটা, ও আচ্ছা এখানে দেখি বালা পাইছে একটা, এটা আমার শালিকে দিব, ঠিক আছে এটাও আছে। তারপর ধরো এটা আসছে, ধরো আরেকটা আসছে, বড় একটা গয়না, ও এটা আমার শাশুড়ির জন্য, ঠিক আছে ডান। এভাবে কইরা মামা ধরো সবগুলা চেক করতেছে যে যত টাকা দিছে বা যত টাকা কথা বলা ছিল, সোনার দাম টাম সব ঠিক আছে কিনা। এবার হিসাব করিয়া দেখিলেন গয়না যে পরিমাণে দিবার কথা এগুলোর সংখ্যায় দরে ভারে অনেক বেশি। গয়নাগুলোর মধ্যে একজোড়া ইয়ারিং ছিল। শম্ভুনাথ সেইটা শেখরার হাতে দিয়ে বলল, এইটা একবার পরখ করিয়া দেখো। পরখ কথাটার অর্থ কি? পরখ কথাটার অর্থ হচ্ছে চেক করে দেখো। কেমন? মনে আছে বিনু দাদা ছিল না, বিনু দাদা পিস্তুত ভাই, সেই পিস্তুত ভাইকে আশীর্বাদ করতে পাঠানোর সময় একটা গিফট দিছিল যে এটা কন্যার কাছে দিয়ে আইসো, সেটা ছিল একটা ইয়াররিং। তো এখন শম্ভুনাথ তো কম পুংটা না, ছোটবেলাতে পুংটামি করে বড় হয়েছে, ডাক্তার হয়েছে, তো সে কি করছে চামে দিয়া, এই তুই এটা চেক করতো এটা কি, এটা কার। তো এখন শেখরা তো জানে না ওইটা কোন পক্ষ দিছে। শেখরা এখন কি করতেছে দেখো, শেখরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। মামার তো ঘটনা একদম ওই যে আছে না, ওই যে জোকার সাউন্ডটা আছে না, জোকার সাউন্ডটা, মুখের উপরে জোকার সাউন্ডটা লাগায়া স্টিকার মেরে দিছে। এরপর কি হয়েছে দেখো, শম্ভুনাথ এবার ইয়ারিং জোড়া মামার হাতে দিয়ে বলল, এটা আপনারাই রাইখা দেন, দিয়েন আপনি আপনার মামিরে দিয়েন, গিফট করেন, ঠিক আছে। ঘটনা দেখো কিন্তু হ্যাঁ সারি উমার মে জোকার। তো ঠিক আছে, এটা বিলাতি মাল মানে বিদেশি মাল, নকল, হ্যাঁ। এইবার দেখো ঘটনাটা দেখো, মামা সেটা হাতে লইয়া এই ইয়ারিং দিয়ে কন্যাকে আশীর্বাদ করিয়াছিল। তো মামার তো মোয়ে মোয়ে হইতেছে, মোয়ে সারি মে জোকার যত গান আছে সব এই বলদ মার্কা গান সব ওর সামনে আসতেছে। মামার মুখ তখন লাল হইয়া গেল লজ্জায়। মুখ তো লজ্জায় লাল হবে, তাই না? আচ্ছা, দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দে সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন। মানে কি, ধরো দরিদ্র সে মনে করছিল যে সে হচ্ছে ধরা খাবে, কিন্তু ধরা তো খায় নাই, তার মানে তো এখন আনন্দের বিষয়, সেই আনন্দ কিন্তু সে পাইল না। কেন পাইল না দেখো, তার উপর উপরই পাওনাও জুটলো, মানে কিছুটা অপমান, কিছুটা সে অপমান হইল, কিছুটা অপমান হইল। অত্যন্ত মুখ ভার করিয়া বলল, অনুপম শুনছো বাবা, যাও তুমি সবাই গিয়ে বসো কি এবার। শম্ভুনাথ বলিলেন, না কেন, এখন সবাই গিয়ে বসতে হবে না, চলুন আগে আপনাকে খাওয়াইয়া দেই। মানে নর্মালি তোমরা যারা বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করো, শরীরটা ভালো না, নর্মালি তোমরা যারা বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করো, তারা আর কইস না ভাই, আমি একটা গানে ওই যে আমি যে কি জানি একটা গান তবা তবা গানে একটা এআই দিয়ে ভিডিও বানাই দিছিল না আমারে তানজিম, এরপরে আমি ওরে কইছিলাম কিলার হাসিনা গানটা লাগাতো। উফ, কিলার হাসিনা গানটা আমি দিতাম, স্টোরি দিতাম, কিন্তু কাহিনীটা হইল যে এর পিছে উলঙ্গ কিছু নারী ছিল, ছোট ছোট জামা কাপড় পরা, এটা দেখে আমি লজ্জা পেয়ে গেছি। আমি গেছি কাট নাউজুবিল্লাহ, এইসব গান দেওয়া যাবে না, ঠিক আছে, না আমি ওটাও দিতাম। এবার একটু দেখ, কাহিনীটা হচ্ছে শম্ভুনাথ তো খাওয়ানোর কথা। তো তোমরা যারা বিয়ে অনুষ্ঠান অ্যাটেন্ড করো তারা জানো যে আগে তো কবুল টবুল বলা হয়, কবুল সাইন করা হয়ে গেল, হাততালি হয়ে গেল, আরে বিয়া হয়ে গেছে, তারপরে খাইতে যাই আমরা, ঠিক আছে। কিন্তু এখানে উল্টা কাহিনী হইতেছে। তো মামা বলিলেন, সে কি লগ্ন? তো লগ্ন মানে হচ্ছে একটা সময়, যে সময়টা আসলে বিয়েটা করা উচিত বা শুভ সময়। শম্ভুনাথ বলিলেন, সেজন্য কিছু ভাবতে হবে না, এখন উঠুন, চলেন আপনারা খান। লোকটি নিহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে বেশ জোর আছে বলে বোধ হইল, মানে তার কথাই কিন্তু একটা ভাব ছিল, ঠিক আছে। আচ্ছা,
কথায় কিন্তু একটা ভাব ছিল। মামাকে উঠতে হইল, বরযাত্রীদেরও আহার হইয়া গেল, আয়োজনে আড়ম্বর ছিল না। আড়ম্বর মানে কি? জাঁকজমকপূর্ণ ছিল না, ঠিক আছে, কিন্তু রান্না ভালো, সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়াই সকলে তৃপ্ত হইল। মানে উফ, ভেরি নাইস, খায়া মনে হইতেছে উফ আরো খাই, এরকম একটা অবস্থা। কিন্তু মজার বিষয় হচ্ছে এই জায়গায় অনুপম কিন্তু বলদের বলদ, ওই কিন্তু খায় না এখন পর্যন্ত, সবাই খাইছে। এই পোলাটার ভাগ্য আসলে এত খারাপের খারাপ, যারে বিয়া করব হেরে দেখে নাই, দেখছে কে? হের পিস্তুত ভাই। বিয়ের অনুষ্ঠান, নিজের বিয়া, এ বিয়েটা খাইতে পারে নাই। কেন পারে নাই একটু দেখো। বরযাত্রীর খাওয়া শেষ হইলে শম্ভুনাথ আমাকে খাইতে বলিলেন, মানে শ্বশুর বলতেছে অনুপম তুমিও খাই আসো। মামা বললেন সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? মনে মনে অনুপম কইতেছে ওই মামা না প্লিজ, আমার খিদা লাগছে। হ্যাঁ, এটা মনে মনে বলতেছে, কিন্তু আসলে ও তো বলদ। এবার বলতেছে কি দেখো, এই সম্বন্ধে মামার কোনো মতামতকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো, বসে যেতে কি কোনো দোষ আছে? খেয়ে নাও, খাইতে কি সমস্যা? আচ্ছা, আরে ওরা খাইতে দেয় না বেটা। হ্যাঁ, এবার দেখো, আচ্ছা, মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত। আজ্ঞা মানে কি বলতো? আজ্ঞা মানে ধরো এক প্রকার আদেশ বা প্রতিজ্ঞা। মূর্তিমতী মানে কি? মূর্তির মতন, মূর্তির মতন, হ্যাঁ, মূর্তির মতন মাতৃ আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত সামনে। তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আই কান্ট ইট ব্রো। আমি তাহা আহারে বসিতে পারলাম না। হায় রে, এই পোলাটা আর খাই না, পোলাটার কথা ভাবা উচিত ছিল। তখন শম্ভুনাথ মামাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিছি, আমরা ধনী না, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, আমাকে ক্ষমা করবেন। রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না, ঠিক আছে? পিডিএফ কোথায় পাবা? আর পিডিএফ পাওয়া যাবা, পিডিএফ তো ওই যে একটা, মানে আমাদের ওই যে লিঙ্ক তো দেওয়া আছে, দেখো পিডিএফ এর লিঙ্ক তো দেওয়া আছে। ওকে, তাহলে লিঙ্ক তো দেওয়া আছে, হ্যাঁ। তো এখন একটু দেখো, তখন শম্ভুনাথ মামাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করতে পারি নাই, ক্ষমা করবেন। রাত অনেক হয়েছে, আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না। তবে এখন মামা বলিলেন, তার সভায় চলুন, আমরা তো প্রস্তুত আছি, উই আর রেডি। শম্ভুনাথ বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। মামা আশ্চর্য হইয়া বলিলেন, ঠাট্টা করতেছেন নাকি? এটা কিন্তু ক্ষতে আসবে, এই প্রশ্নটা দেখবা অনুধাবনে আসবেই। হ্যাঁ, মামা বলতেছে, এই বেটা তুই মজা লস আমার লাগে, এত বড় কথা। শম্ভুনাথ কহিলেন, ঠাট্টা তো আপনারাই করিয়া সারিয়েছেন, ঠাট্টার সম্পর্ক স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এইটাও অনুধাবনের জন্য পড়বা, ঠিক আছে? ধরো এখন মামা কেমন হয়ে গেছে জানো? মামা মানে, চলো একটা ইফেক্ট লাগাই, মামার পুরা দুনিয়া আওলায় গেছে। মামা তো ভাবতেছে কি হইল আমার লাগে, বিয়ে ভেঙে দিছে, এইরকম একটা অবস্থা। আচ্ছা, এবার দেখো, মামা দুই চোখ এত বড় করিয়া মিলিয়া রইয়া অবাক হইয়া রইলেন। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। একদম একটা যোগ্য বাবার মতো কথা, বাবার মতন কথা বলল, ঠিক আছে? যোগ্য বাবার মতো কথা বলল। তাহলে এবার আচ্ছা, এইবার একটু দেখো, খেয়াল করো, কিন্তু মামার তো একদম জীবন জীবন গেছে গা। তো এই লাইনটা থেকে আমরা যে শিক্ষাটা পাই, সেই শিক্ষাটা তোমরা একটু এখনই দাগায় রাখো, পরে মনে থাকবে না। তোমরা একটু পাঠ পরিচিতিতে যাবা, হ্যাঁ, পাঠ পরিচিতিতে যে এই লাইনটা তাকাবা, এই যে এই লাইনটা,
খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন, এটা সৃজনশীলের জন্য লাগবেই। এবং সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখি, সর্বপ্রথম বলতে তোমার কি বলে এটাকে, এই যে এই লাইনটা একটু দাগাবা, যে আগে দেখা যেত কোনো পুরুষ যৌতুকের বিরুদ্ধে কথা বলতো না, কোনো পুরুষই, হ্যাঁ। কিন্তু এই এমন একটা গল্প, যেই গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর দেখায় যে এই গল্প কই গেল, এই গল্পেই প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিশোধের কথা শোনালেন তিনি। এইটা একটু জায়গায় দেখো। আর এই লাইনটা কোনটা, এই লাইনটা কিন্তু এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু আমরা পেয়ে গেছি লাইনটা, পাইছি না? হ্যাঁ, বাবা যখন না করে দিল যে আমার মেয়ের গয়না আমি চুরি করব, এই কথা যারা ভাবে তার হাতে বা তাদের হাতে আমি আমার মেয়ে দিতে পারি না। ঠিক আছে, একদম সিগমা আলফা মারমা কত কিছু আছে না, তোমরা যে সিগমা টিগমা, তারপর পাই পাই পাই, তারপরে হচ্ছে সিগমা ম্যান, আলফা ম্যান, পাই ম্যান, আর কি কি আছে, আরও একক মিটার পার সেকেন্ড ম্যান, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার ম্যান, আর কত যে সামনে আসবে ইনশাল্লাহ দেখব। তারপর কি, আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করলেন না, কারণ প্রমাণ হইয়া গেছে আমি তো কেউই না। তারপরে যা হইল তা আমি বলতে চাই না। ঝাড় লণ্ঠন, লণ্ঠন মানে কিন্তু আলোর উৎস। লণ্ঠন মানে কি জানো, লণ্ঠন মানে হচ্ছে আলোর উৎস। লণ্ঠন মানে হচ্ছে আলোর উৎস। ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ড ভণ্ড করিয়া বরযাত্রের দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। ধরো এখন আমি যদি বিয়ে করতে যাই, কারে বিয়ে করতে গেছি, ধরো আমি বিয়ে করতে গেছি নরা ফাতেহিরে, ঠিক আছে, তো বিয়ার অনুষ্ঠান হয়ে গেছে, তো ওর বাবা আমার সাথে বিয়ে দিতে চায় নাই, তো আমি গেছি আমার বন্ধু বান্ধবরে নিয়ে। তো বন্ধু বান্ধব তো কথা শুই না সহ্য করতে, কি সাকিবের মতো একটা ছেলের না বলছে, ও তো পুরো বলিউড ভাইঙ্গা দিয়ে এসছে। তো এরকম একটা ঘটনা হয়েছে। দক্ষ যজ্ঞের এই রেফারেন্সটা বা এই প্রবাদটা একটা পৌরাণিক রেফারেন্স, হিন্দু পুরাণ অথবা অনেক ধর্মগ্রন্থে এটা আসছে। এটা তোমরা পাবা হচ্ছে এই জায়গাটায়, এটা তোমরা পাবা এই যে এই জায়গাটায়। এখানে একটা গল্পই আমি দিয়ে দিছি, তোমরা দেখবা, তোমরা একটু পড়বা। এই যে দক্ষ যজ্ঞ, এই যে বিয়ের কিছুদিন পর, হ্যাঁ বিয়ের কিছুদিন পর, এই যে এই যে এই যে এই যে কার বিয়ের কিছুদিন পর, এটা হচ্ছে শিব এবং, এখানে একটু আসো, শিব এবং সতীর বিয়ের কিছুদিন পর, ঠিক আছে, শিব এবং সতীর বিয়ের কিছুদিন পর। এই গল্পটা এখানে একটু পড়ো, আমি তোমাদেরকে এখন একটু ব্রিফ করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবা। ব্রিফ করে দিচ্ছি যে দক্ষ যজ্ঞ বলতে কি বোঝায়। তোমরা হয়তোবা এটা জানো যে কি বলে, দেবতা ব্রহ্মার নাম তোমরা শুনছো, দেবতা ব্রহ্মার নাম তোমরা শুনছো না? এই যে ব্রহ্মা দেবতা, ব্রহ্মা দেবতার সন্তান যিনি ছিল তার নাম হচ্ছে দক্ষ। এটার উচ্চারণ কিন্তু এইরকম, এই যে দক্ষ, দক্ষ, হ্যাঁ দক্ষ। এ কি করছে, ইনি, এর যে মেয়ে আছে, মেয়ের নাম হচ্ছে সতী, সতী, হ্যাঁ। তার সাথে কার বিয়ে হয়েছে, বিয়েটা হয়েছে হচ্ছে দেবতা বা মহাদেবের, মহাদেবের বিয়ে যখন হলো তখনকার একটা ঘটনা আমি ব্রিফ করতেছি, গল্পটা তোমরা ওখানে পাবা। এমন যে দক্ষ হচ্ছে ইয়েকে ডাকে নাই, শিব বা সতী দম্পতিকে ডাকেনি তাদের যজ্ঞে। যজ্ঞাগার বলে একটা শব্দ আছে, শব্দটা হচ্ছে যজ্ঞাগার, এতটুকু একটু বোঝার চেষ্টা করি, যজ্ঞাগার, হ্যাঁ। এখন যজ্ঞাগার মানে কি জানো, যে জায়গায় পূজা করা হয় বা কোনো পবিত্র কাজ করা হয়, এই জিনিসটা। তো যজ্ঞের ডাকেনি, তো স্বাভাবিকভাবে সতী শিবকে বলছে চলো আমরা যাই। তো আমি যদি ভুল না করি, তো তখন শিব বলে আমাদেরকে তো ডাকা হয়নি। তখন সতী বলে যে আমি তো আমার বাবার বাসায় যাব, এখানে ডাকাডাকি তো কিছু নেই, তো শিব আসে না। সতী এবং কিছু সঙ্গিনী মিলে সেখানে যায়, সেখানে যেয়ে দেখে শিবের নামে অনেক উল্টাপাল্টা কথা হচ্ছে এবং বলতেছে, শিবকে গালমন্দ করতেছে। তখন এটা সতী সহ্য করতে না পেরে আত্মহনন করে, আগুনে ঝাঁপ দেয়। আর এই টাইমে শিবের কাছে যখন খবরটা যায়, শিব এসে যে তাণ্ডবটা করে সেটা অনেকই ভয়ানক ছিল। তো এইটা হচ্ছে দক্ষ যজ্ঞ, দক্ষ যজ্ঞ মানে বিরাট গ্যাঞ্জাম, ঠিক আছে। হ্যাঁ, নিকুম্বিলা যজ্ঞাগার তো বিভীষণের প্রতি মেঘনাদে পাবা, যে জায়গায় মেঘনাদ হচ্ছে তার পূজাটা করতো অগ্নিদেবতার। আচ্ছা, তো এই যে এবার দেখো, বাড়ি ফিরিবার সময় ব্যান্ড রসন চৌকি, ধরো বাড়িতে যখন আসতেছিল বিয়ের প্রিপারেশন নিয়ে, তখন তো ধরো দুষ্টু কোকিল গান হইতেছিল। আর এখানে বাড়ি ফিরার সময় ওই যে একটা গান আছে না, টুটা হুয়া সাজ হু মে, ওই গানটা শুনতে শুনতে ধরো মনে মনে এই গানটা হইতেছে আর ওরা বেরিয়ে গেছে। বাড়ি ফিরবার সময় ব্যান্ড রসন চৌকি, রসন চৌকি হচ্ছে 3 ধরনের তোমার বাদ্যযন্ত্রের সমন্বয়, রসন চৌকি ও কনসার্ট একসঙ্গে বাজিল না, অভ্রের ঝাড়গুলো আকাশে তারার উপর
আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। কথাটার অর্থ যত লাইটিং মাইটিং ছিল সব তো একদম ধ্বংস, এখন আকাশের তারাগুলা ছাড়া আর কাউকে কিছুই দেখা যাইতেছে না। ভাইয়ের ভয়েসে গানটা সুন্দর লাগছে না? আচ্ছা, এবার একটু দেখো তো, এই যে ঘটনাটা ঘটে গেল, বিয়ে হলো না, এখন কি হবে বলো তো? ধরো তোমরা তো আমার শুভাকাঙ্ক্ষী, ধরো আমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে হয়নি, তোমরা অনেক বেশি কষ্ট পাইছো, এখন তোমরা আমার পক্ষে কথা বলবা না যে এই ভাই ঠিক আছে, ইউ ডিজার্ভ বেটার ভাই, ইউ ডিজার্ভ বেটার। এই যে যে ঘটনাটা তোমরা খালি কমেন্ট করো, ইউ ডিজার্ভ বেটার ভাই, ইউ ডিজার্ভ বেটার ভাই, প্লিজ মুভ অন ভাই প্লিজ, হ্যাঁ অল আইজ অন সাকিব ভাই, এরকম করবা না। তো এখন ঘটনাটা হয়েছে এরকম, দেখো বাড়ির সকলে তো রাগে আগুন, ফায়ার, কন্যার পিতার এমন গুমর, এত জেদ, কন্যার পিতার এত গুমর, কলি যে চারপোয়া হয়ে আসিল, কলি যে চারপোয়া হয়ে আসিল, এখানে কলির যুগের কথা বলতেছে, যে কলিযুগ, কলিযুগ, হ্যাঁ কালিযুগ সম্পূর্ণরূপে কি হলো, সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। তো তোমরা জানো যে কলিযুগ যে যুগটা, সেই যুগে অনেক মারামারি হানাহানি শুরু হইল, হ্যাঁ মারামারি হানাহানি শুরু হয়েছে না, মারামারি হানাহানি শুরু হয়েছে। তো আমরা জানি হিন্দুদের 4টা যুগ আছে, একটা হচ্ছে সত্যযুগ, ত্রেতা যুগ, দ্রাপর যুগ এবং কলিযুগ। তো কলিযুগের ব্যাপারটা কি, কলিযুগের ব্যাপারটা হচ্ছে কলিযুগে আসলে হানাহানি বা পাপের পরিমাণটা বেশি থাকবে, পুণ্যের পরিমাণটা কম থাকবে, 75-25 এরকম রেশিওটা থাকবে, মানে 4 ভাগের 1 ভাগ থাকবে পুণ্য। তো বলতেছে আমরা তো কলিযুগে চলে আসছি, কারণ কলিযুগে এরকম মারামারি হানাহানি হইতে দেখছি, মানে মানুষ এই কথাগুলো বলা, যে আমরা কিছু বলি না কিয়ামতের আলামত, এটা তো কিয়ামতের আলামত, ঠিক আছে যদি নাও হয় তাও বলি কিয়ামতের আলামত। তো এইরকম কথাবার্তা বলা শুরু করছে। সকলে বলিল দেখি মেয়ের বিয়ে দেন কেমনে করিয়া, কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই, তার কি কোনো শাস্তি পাওয়ার উপায় আছে? ধরো তোমার সাথে তোমার প্রিয় বান্ধবীর ব্রেকআপ হয়ে গেছে, তো এখন তুমি এটা সহ্য করতে পারতেছো না, কারণ তোমার প্রিয় বান্ধবী তোমাকে রিজেক্ট করছে, তোমার মনে আগুন জ্বলতেছে, তুমি তখন দুষ্টু ছেলের মতো চারিদিকে ছড়া বেড়াইতেছো, আরে বলিস না ওই মেয়ে ভালো না, ওর মেয়ে আমার আগেও 11টা বয়ফ্রেন্ড ছিল, আমি 12 নম্বর বয়ফ্রেন্ড, এখন আরও দুষ্টামি করে বেড়াইতেছে, কিন্তু মেয়ে কিন্তু ভালো, এই ধরনের কথা বলে না। তো এরকম একটা সিচুয়েশন হয়েছে, কিন্তু মেয়ের বাপেরই যদি এগুলা কোনো পরোয়া না থাকে, তাহলে তুমি লাফায় এত লাভ নেই। মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহ আসর হইতে নিজ হাতে ফিরাইয়া দিয়েছে। এখন এই বাংলাদেশ বলতে তখন তো বাংলাদেশ ছিল না, কারণ সালটা ছিল 1914, তাহলে বাংলাদেশ বলতে কি বলছে, বাংলাদেশ বলতে বুঝাইছে বাংলা ভাষাভাষীর যত দেশ ছিল না, বাংলা কথায় কথায় যেসব অঞ্চল চলতো, ঠিক আছে, মানে ধরো এই পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, এগুলা। আমি একমাত্র পুরুষ। আচ্ছা এটা তো হলো, এত বড় সৎপাত্র, তুই একটা বলদ পাত্র, এত বড় বলদ পাত্র, হ্যাঁ যার কপালে এত বড় কলঙ্কের দাগ, কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল। বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাকযন্ত্রটা সমস্ত অন্নশুদ্ধ, সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়ে আসিলেই আফসোসটা মিটত। এই বেটারে এত অকৃতজ্ঞ, তোরা তো খাইছিস, ধুমায়া খাইছিস, খাইয়ে বললি না যে পরিষ্কার খাবার, আয়োজন ওরকম না হলেও, আড়ম্বর না হলেও খাবার খুব পরিষ্কার ছিল। এখন বলতেছে যে ওরা চামে দিয়ে আমাদের খাওয়াই দিছে, এখন খাবারগুলো যদি পাকযন্ত্র অর্থাৎ আমাদের পাকস্থলিটা ফেলাই দিয়ে আসতে পারতাম তাহলে আরাম লাগতো, তা আরাম লাগতো স্বাভাবিক, আর 4-5 ঘন্টা থাকতি, তাহলে খাইছিস অন্য দিক দিয়ে ফালাই দিয়ে আসতি, সমস্যা কি? এবার বলতেছে দেখো কি বলতেছে, এবার বলতেছে বিবাহের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগলো। মামাও তো খ্যাপা, আমি মামলা করব। হিতৈষীরা, হিতৈষী বলতে কি বুঝায়, হিত করে যারা, হিত মানে ভালো, আমরা শুনছি না পরহিতকর, মানে কি পরের ভালো করে যারা, তাহলে হিতৈষী মানে এখানে বুঝবা যে যারা সিনিয়র ছিল, সিনিয়র যারা ছিল তারা বুঝাই দিল
যে তা হইলে তামাশা যতটুকু বাকি আছে তা পুরোটাই ঘটে যাবে। ঠিক আছে, এখন কি বলতেছে দেখো। আচ্ছা, বলা বাহুল্য, দেখো এবার অনুপম কিন্তু কল্পনায় চলে যাবে। তার যে স্বপ্ন, এই স্বপ্নের মধ্যে মাশাল্লাহ এত মিস্টেক, এত দোষ, মানে সে খালি স্বপ্ন দেখে। ঘুম থেকে উঠা এক স্বপ্ন দেখছে, ঘুম থেকে উঠা আবার আরেক স্বপ্ন দেখে। আমরা এটা চতুর্থ খণ্ডে গেলে পাবো, একটু খেয়াল করো। বলা বাহুল্য, আমিও খুব রাগ করছিলাম, ওই অনুপমও রাগ করছে। কথা শুনছো নাকি? বলদে রাগ করছে। কোন গতিকে শম্ভুনা থেকে বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পরেন গোফের রেখায় তা দিতে দিতে এইটাই কেবল কামনা করতে লাগলাম। মানে অনুপম ভাবতেছে যে কোনো একটা সময় শম্ভুনাথ আসবে তার কাছে, আইসে ওর পা ধরবে, বাবা প্লিজ বাবা ম্যারি মাই ডটার, প্লিজ বাবা প্লিজ। আর ও তখন গোফে তা দিতে দিতে ভাই বিয়া করুম না তুই জায়গা। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আর একটা স্রোত বহিতেছিল, যেটার রং একেবারেই কালো না। এটা সেই ভালোবাসা। এটা কি? এটা সেই ভালোবাসা, বা তার সেই টানের কথা বলতেছে। হ্যাঁ, কেমন টান? সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল। মানে যেদিকে রাগ আছে ওইদিকে কিন্তু আবার মনটা নরম হয়েছে। ইস, কল্যাণীকে ছেড়ে দিলাম আমি, আমাকে বিয়ে করলো না, এরকম একটা কষ্ট পাইতেছে। এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না, দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল গো। কপালে এবার কল্পনা করতেছে, কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভেতর কি যে তা কেমন করিয়া বলিব। আমার কল্পলোকের কল্পলতাটি বসন্ত সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। কথার অর্থ হচ্ছে এরকম, সে কল্পনা করতেছে কল্যাণীও মনে হয় মানে কি বলে তাকে পাওয়ার জন্য একদম পাগল হয়েছিল। ঠিক বসন্তে একটা পূর্ণাঙ্গ ফুল যখন ফুলের ভারে মানে মানে ফুল যখন কেউ কালেক্ট করে নিবেদন করতেছে, কল্যাণীও মনে হয় ফুল হয়ে তাকে নিবেদন করবে, এরকম উড়াধুরা কল্পনা করা শুরু করছে। ঠিক আছে, হ্যাঁ আর্কাইভে দেওয়া ক্লাসও অবশ্যই করাবো, স্বাভাবিক। এবার কি বলতেছে দেখো, এবার বলতেছে কই 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 হাওয়া আসে, গন্ধ পায়, পাতার শব্দ শুনি, কেবল আর একটি পা ফেলার অপেক্ষা মাত্র। এই সময়ে এমন এক পদক্ষেপের দূরত্বটা মুহূর্তেই অসীম হইয়া উঠল। তুই যদি বলতি ওই মামা না প্লিজ, ওই মামা না প্লিজ, তাহলে কি এই ঝামেলাটা হইতো? হইতো তো না। এইবার দেখো মজার বিষয়, এই কল্পনাটা আরো মজা লাগবে তোমাদের এই পার্টটুক। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনু দাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, বিনু দাদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বা চাপা, হ্যাঁ চাপা স্বভাবের, বলিয়াই তার প্রত্যেক কথা স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল। ধরো বিনু দাদার বাসায় প্রত্যেক দিন সন্ধ্যার পরে যেত, দাদা বলো তো একটু কল্যাণী কেমন দেখতে, কেমন কেমন করে হাঁটে, তার কেমন কণ্ঠ, এরকম কইরা প্রতিদিন বিনু দাদারে পাগল করে দিত। আর বিনু দাদা বলতো ইয়েস এরকম ওরকম। তখন এই কথাগুলো শুনে ওর মনে স্পার্ক হইতো, স্পার্ক। ঠিক আছে, এবার দেখো, এবার দেখো, বুঝিয়াছিলাম মেয়েটার রূপ বড়ই আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো সে ধরা দিলই না, তাকে মনেও আনিতে পারিলাম না। এজন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেয়ালটার বাইরে ভূতের মতো দীর্ঘশ্বাস ফেলিয়া বেড়াইতেছিল। মানে অনুপম আসলে একদম পাগল হয়ে গেছে, পাগল প্রায় হয়ে গেছে। ওই তেরে নাম আছে না, এই যে তেরে নাম, তেরে নামের সালমান খান, এই যে এরকম চুল কইরা যে নায়িকার পিছে পাগল হয়েছিল, অনুপম এরকম পাগল হয়ে গেছে, বুঝছো? এখন দেখো হরিশের কাছে শুনিয়াছি মেয়েটাকে আমার ফটোগ্রাফ দেখানো হয়েছিল। তো এখানে মজার একটা বিষয় আছে, দেখো অনুপম তো একটু দুষ্টু। অনুপম কি ফটোগ্রাফ পাঠাইছে একটু আমরা দেখার চেষ্টা করি। পছন্দ করিয়েছে বইকি, বইকি মানে মেবি, মেবি আমাকে পছন্দ করছে। হ্যাঁ মানে ও নিজের উপরে বেশি কনফিডেন্ট, আমাকে তো পছন্দ করবেই, আমি তো ঋত্বিক রোশন। আচ্ছা, না করিবার তো কোনো কারণ নেই, কোনো কারণ নেই। ঠিক আছে, আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে। এখন বাক্সের মধ্যে লুকানো আছে মানে কি ধরনের কথা? সে কেমন
দুষ্টু ছবি পাঠাইছে যে বাক্সের মধ্যে রেখে দিতে হবে। হয়তোবা সে জিম করতেছিল, বুঝছো, সে জিম করতেছিল, এমনি এমনি এরকম একটা ছবি তুলছে, তুইলেও কল্যাণীর কাছে পাঠাইছে। এখন কল্যাণী আবার সেটা লুকায় রাখছে বাক্সের মধ্যে। অনুপম কেমন ভাবে দেখো, একলা দরজা বন্ধ করিয়া একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটা খুলে দেখে না? দরজা বন্ধ করে কেন দেখা লাগবে? কি ছবি পাঠাইছো তুমি দুষ্টু? এবার দেখো তো, যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধার দিয়ে এলো চুল আসিয়া পড়ে না? ছবির ঝুঁকে কে দেখে? এইভাবে কে ছবি দেখে? ছবি দেখবে এইভাবে, তাই না? আচ্ছা, এবার বলতেছে দেখো, যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবির উপরে কি তার মুখের দুই ধার দিয়ে এলো চুল আসিয়া পড়ে না? হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পেলে সে তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটা কি লুকাইয়া ফেলে না? মানে তখন তার গ্যালারি লক ছিল না, তখন তো এই বাক্সের মধ্যে রাখতে হবে। তো এরকম আর কি। এখন সাদিয়া, আচ্ছা ওকে, এখন দেখো তাহলে এইটা কার ইমাজিনেশন? এই ইমাজিনেশনটা হচ্ছে আমাদের দ্য লর্ড অনুপমের, ঠিক আছে? এখন লর্ড অনুপম আর কি করতেছে দেখো, আবার কল্পনা কিন্তু থামেনি, কল্পনা এইভাবে করতেছে, দিন যায়, দ্য ডেজ আর গোয়িং, একটা বছর চলে গেল, 1 year গন। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথাই তুলিতে পারেন না। তার মানে 1 বছর যেহেতু হয়ে গেছে, এখন অনুপমের বয়স হয়েছে 24। মার ইচ্ছা ছিল আর অপমানের কথা যখন সমাজের লোক ভুলে যাইবে তখন বিবাহের কথা দেখবে, যে এই পোলারে তো রিজেক্ট করছে, এই পোলারে কি বিয়ে করব, যখন সবাই ভুলে যাবে তখন বিয়ে করবে। দেখো, এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করেছে। পণ বলতে কমিটমেন্ট বুঝবে এই জায়গায়, যে সে বিয়ে করবে না। বিয়ে না করার 2টা কারণ আছে, এটা পাবা হচ্ছে লাস্ট পেজে। একটা হচ্ছে মাতৃআজ্ঞা, আর সে চায় নারীদের শিক্ষার প্রসার। এই কারণে কল্যাণী এখন আর লেখাপড়া করবে না। ওইদিকে মাদার তেরেসা ছিল, আর এইদিকে মাদার কল্যাণী আছে। এবার দেখো, শুনে আমার মন পুলকে, পুলক মানে আনন্দ, পুলক মানে আনন্দ, আবেশে ভরিয়া গেল। মানে প্রিয় বান্ধবীর বিয়ে হয়নি, উফ কি শান্তি লাগছে আমার, এরকম একটা ফিলিংস দিতেছে। হ্যাঁ, আমি কল্পনায় দেখিতে লাগলাম, আবার কল্পনা, দেখো এই দুষ্টুর কল্পনা, মাশাল্লাহ। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, ও কল্পনা করতেছে অনুপমার কল্যাণী আর খায় না। সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলে যায়। তার বাপ তার মুখের দিকে তাকায় আর ভাবে, আমার মেয়ে দিনে দিনে এমন কেন হয়ে যাচ্ছে? সে কি কোনো নিষিদ্ধ দ্রব্য খাচ্ছে, কিছু সেবন করছে, সে এমন কেন হয়ে যাচ্ছে? এটা অনুপমের ইমাজিনেশন। হঠাৎ কোনোদিন তার ঘরে আসিয়া দেখে মেয়ের 2 চোখ জলে ভরা। ভালো কথা। জিজ্ঞেস করেন, মা তোর কি হয়েছে, আমাকে বল, আপুনকে বল, মে তেরা ড্যাডি, আপুনকে বল, ক্যা চাহিয়ে তুঝে? মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই কিছুই তো হয়নি বাবা। বাপের এক মেয়ে যে কত বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সইল না, তখন তিনি অভিমান ভাসাইয়া দিছে। মানে কথাটার অর্থ হচ্ছে এরকম, অনাবৃষ্টি মানে যখন বৃষ্টি হয় না। হ্যাঁ, অনাবৃষ্টি বলতে অনা একটা উপসর্গ, উপসর্গ করানোর টাইমে আমি তোমাদেরকে বুঝাবো। অনাবৃষ্টি মানে যখন আর বৃষ্টি হয় না, খরা আসে, যখন খরা আসে, এই খরা আসার টাইমে সকল প্রাণীকুলের উপর একটা ইফেক্ট পড়ে না, তখন যত গাছপালা আছে তারা কি বিমর্ষ হয়ে যায়। মানে কি জানো, বিমর্ষ মানে হচ্ছে শুকিয়ে যায়, তখন শুকিয়ে যায়। তো কল্যাণীকে দেখে মনে হচ্ছে যে ঠিক আছে, আচ্ছা দেখো, তো শুকিয়ে যাচ্ছে। এইবার ও মানে নিজের এখন তামিল সিনেমার নায়ক ভাবতেছে অনুপম। লর্ড অনুপম ইজ থিঙ্কিং হি ইজ আ হিরো অফ তামিল ফিল্ম। কিরকম দেখো, ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে কে? কল্যাণীর বাপ আসছে। কল্যাণীর বাপ আইসা এখন অনুপমরে বলতেছে, বাবা। তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটি বইতেছিল, কালো রং হচ্ছে প্রতিশোধের। কালো রংটা কি? প্রতিশোধ, প্রতিশোধ। হ্যাঁ, প্রতিশোধের ধারাটি বহিতেছে। সে যেন কালো সাপের মতো রূপ দিয়া করিয়া উঠিল। সে বলিল, বেশ তো,
আর একবার বিয়ের আসর বসবে। মানে অনুপম তখন রাজি হয়েছে, ওকে ডান, আমি আপনার মেয়েকে বিয়ে করব। তারপর কি হবে, আবার একবার বিয়ের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, পরে তুমি বরের টোপর পায়ে দলিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলে এসো। মানে অনুপমের মন এইটা বলতেছে যে আবার বিয়ের অনুষ্ঠান আয়োজন করব, কিন্তু এবার বিয়ের সভার থেকে আমি না বলে বের হয়ে যাবো। কিন্তু তুমি তো অনুপম, লর্ড অনুপম, কল্যাণীকে দেখলেই তো বেকা হয়ে যাবা, তুমি আবার কি না বলবা। এবার কি বলতেছে দেখো, কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র বা সাদা, শুভ্র বা সাদা, সে রাজহংস কিন্তু আমরা বিভীষণের প্রতি মেঘনাতেও পাবো। হংসের রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়েছিলাম, তেমনি করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও, আমি বিরোহিনীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসি গো। তারপরে দুঃখের রাত পোহাইল, নববর্ষের জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিল, একেবারে সেই দেয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবী, আর সবাই ভিতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। তারপরে আমার কথাটি ফুরালো। এখানে দময়ন্তীর যে ঘটনাটা সেটা আমি তোমাদেরকে একটু বলি। একটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের নাম হচ্ছে নল, এবং আরেকজনের নাম হচ্ছে দময়ন্তী। এইটা আরেকটা তোমার রেফারেন্স। এই রেফারেন্সটা প্রেমের রেফারেন্স। আর এই জায়গায় প্রেমের যেই মানে কি বলে মাধ্যমটা ছিল, সেই মাধ্যমটা ছিল হচ্ছে রাজহংস। আমি তোমাদেরকে এবার বুঝাই। নল একটা জায়গাকার রাজকুমার, রাজা হবে, আর দময়ন্তী আরেক জায়গাকার রাজকুমারী। তারা কখনো কেউ কাউকে দেখেনি। তো নল শুনছে যে রাজকুমারী অনেক সুন্দর দেখতে, আর রাজকুমারী নলের কথাও শুনছে যে আছে একজন আমার মতো খুবই ভালো। তো এই দুজনকে না দেখেই প্রেমে পড়ে যায়। তো নল একদিন যখন সফরে বের হয়, তখন সে একটা রাজহাঁসকে শিকার করে। তো রাজহাঁস তার কাছে ক্ষমা চায় যে আমাকে আপনি ছেড়ে দেন নল, বা রাজা আমাকে আপনি ছেড়ে দেন, আমি আপনার মনের খবর দময়ন্তীর কাছে দিয়ে আসব। তখন সে ছেড়ে দেয় এবং দময়ন্তীকে কাছে যায় এবং বলে নলের কথা। তখন ঘটনাটা আরও বাড়ে। তো এরকমই বলতেছে যে আমার কাছে যদি রাজহংস থাকতো, তাহলে আমি খবর পাঠাইতাম কল্যাণীর কাছে যে কি চলতেছে আমার মনে বা না চলতেছে আমার মনে। তো এভাবে করেই গল্পটা তখন ফুরালো। তার মানে প্রায় 1 বছর হয়ে গেছে বিয়ে ভাঙার। বেশিক্ষণ নিতে পারবো না, বেশিক্ষণ নিতে পারবো না। আসলে তোমাদের মনে হইতেছে যে আমি ক্লাসটা করতে পারতেছি, টপিকটা মজার তো শরীর টানে না। ঠিক আছে, আমি বলে দিব না কতক্ষণ আমি পারি, ততক্ষণ পর্যন্ত আমি ট্রাই করি। এইবার দেখো, হ্যাঁ আচ্ছা, তাহলে 1 বছর কিন্তু হয়ে গেছে, 1 ইয়ার ডান। কল্যাণী অনুপম মুভ অন, ঠিক আছে। কল্যাণীর সাপোর্টাররা বলতেছে মুভ অন মুভ অন মুভ অন, ইউ ডিজার্ভ বেটার। আর অনুপমের সাপোর্টাররা বলতেছে মুভ অন মুভ অন, ইউ ডিজার্ভ বেটার। এই দুইজন ডিজার্ভ বেটার করতে করতে 1 বছর হয়ে গেছে, ঠিক আছে। এখন ঘটনাটা কি ঘটছে, কিন্তু কথা এমন করে ফুরাইল না। একটু আগে কিন্তু সে বলছে যে কথাটা ফুরালো, তার মানে তার গল্প শেষ হয়ে গেছে। এইবার গল্পের মোড় ঘুরবে, একটা ট্র্যাজেডি হবে। দেখো, যেখানে আসিয়া অফুরান, অফুরান মানে কি, শেষ না হওয়া, ফুরাবে না, অর্থাৎ ফুরাবে না, সেইখানের বিবরণটা একটুখানি বলিয়া আমার এই লেখা শেষ করি। এই বেটা লর্ড সেই শুরুর খণ্ড থেকে বইলে যাইতেছে, একটু বলবো একটু বলবো একটু বলবো, বলতে বলতে 4টা খণ্ড বানাই দিছে। এবার দেখো, মাকে লইয়া তীর্থে চলেছিলাম। তীর্থ মানে কি, পবিত্র স্থান ভ্রমণ, পবিত্র স্থানের স্থান ভ্রমণ। হ্যাঁ, আরেকটুই পড়াবো, দেখো পুরাটা শেষ করা সম্ভব না। আমি হচ্ছে না হওয়া ক্লাসটা বিকালে নিব, হ্যাঁ কাল না, যেদিন ইংলিশ থাকে না। আমার উপরে ভার ছিল, কারণ মামা এবারও হাবড়ার পুল পার হয় নাই। কারণ মামা তো মনে করে যে হাবড়ার পুল পার হওয়া মানে অপরাধ জগতে ঢুকে যাওয়া। মানে কি, অপরাধ জগতে এন্ট্রি নেওয়া, এটা মামা মনে করে এন্ট্রি নেওয়া। কিন্তু সে যে অপরাধ করছে কল্যাণীর বাপের সাথে সেটা দেখে না। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, এই বেটা তো খালি ঘুমাইয়া স্বপ্ন দেখে। ইম্যাজিন কি ধরনের নষ্ট ইমেজিন, আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ। এবার দেখো, ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজতেছিল। হঠাৎ একটা স্টেশনে জেগে উঠলাম, আলো অন্ধকার মেশা সেও এক স্বপ্ন।
স্বপ্নের মধ্যে স্বপ্ন। আচ্ছা, কেবল আকাশের তারাগুলো চিরপরিচিত, আর সবই অজানা অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবী যে কত অচেনা, এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহুদূরে, তাহাই দেখাইয়া দিতেছে। কথাটার অর্থ ভালো মতো একটু বুঝো। তুমি যখন অচেনা কোনো পরিবেশে যাবা, ধরো তুমি কই গেছো, তুমি লন্ডনে গেছো, লন্ডনে যায় তুমি আমার খোঁজে লন্ডনে গেছো, কারণ আমি তো লন্ডনে থাকি। লন্ডনে তুমি যায় গেছো হচ্ছে বাকিংহাম প্যালেসে, ধরো ওই প্যালেসে আমি থাকি। ওই প্যালেসে যে আমাকে দেখার আগ পর্যন্ত তো তুমি কাউকে চেনো না, তো তুমি শুধুমাত্র কাকে চিনবা? আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্রগুলোকে চিনবা, কারণ এটা বাংলাদেশেও দেখা যায়, এটা লন্ডনেও দেখা যায়। ঠিক আছে, বুঝছো তো? তো সে সে বলতেছে যে আকাশ, চন্দ্র, সূর্য ছাড়া কিছুই অচেনা, সবই অচেনা। আর যখন স্টেশনের লাইট জ্বললো, এই লাইট জ্বলার মাধ্যমে এটা প্রকাশিত হলো যে একটু দেখো এই পৃথিবীটা যে কত অচেনা, এবং যাহা চারিদিকে অর্থাৎ সূর্য, চন্দ্র, নক্ষত্র, এটা যে কতই বহুদূরে, তাহাই দেখাইয়া দিতেছে। এলোমেলো হইয়ার এটা কই, গাড়ির মধ্যে মা ঘুমাইতেছে, আলোর নিচে সবুজ, এখানে কিন্তু 4টা কালারের কথা পাওয়া যায়, সাদা, লাল, কালো, সবুজ, পর্দা টানা। তোরঙ্গ বাক্স চিনো? এটাকে আমরা বলতে পারি লাগেজ। এটাকে আমরা বলতে পারি লাগেজ। এখন তোরঙ্গ বাক্স, আগেকালের লাগেজগুলো দেখছো, ওই স্টিলের থাকতো না, কিরকম, ওইটা। জিনিসপত্র সমস্তই কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রইয়াছে, তাহার যেন স্বপ্নলোকের ওলট পালট আসবাব। সবুজ প্রদোষ, প্রদোষ মানে সন্ধ্যা, প্রদোষ বলতে বোঝায় সন্ধ্যা। মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আছি। ঠিক আছে, এবার একটু দেখো, আর একটু পড়াই, হ্যাঁ আর একটু। এইবার দেখো অনুপম কেমন, কল্যাণীর কথা তো সে ভুলতেই পারে না। হ্যাঁ, আমি তো কল্যাণীকে ছাড়া থাকতেই পারবো না, আমি কিভাবে মুভ অন করবো, এইটা সে ভাবতেছিল মনে মনে। আর এখন কি করতেছে দেখো, এমন সময় অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল, শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল গান শুনলাম, গান বাজতে, শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে, এরকম একটা গান বাজতেছে তার মনে। হ্যাঁ, ও তো লর্ড বলদ। আচ্ছা, বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমন করিয়া অসময় অজায়গায় আচমকা শুনিলে তার সম্পূর্ণরূপে বুঝতে পারা যায় যে সে তো কলকাতার বাইরে গেছে। কলকাতার বাইরে যদি বাংলা কথা শুনে, তাহলে তো তার জায়গাটা মনে হবে যে নিজের জায়গা। কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলি একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া যায় না, এ কেবল একটি মানুষের গলা। মানে মানুষ সেকুলারিজমের একদম মাথায় উঠে গেলে এই কথা কয়, মেয়ের সাউন্ড শুনলে কয় না, ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নাই, কোনো ভেদাভেদ নাই, গলা একটাই, সেটা মানুষের গলা। শুনিলেই মন বলিয়া উঠে, এমন তো আর শুনি নাই। ঠিক আছে, এমন তো আর শুনি নাই। এবার একটু দেখো, চিরকাল গলার স্বর আমার কাছে বড়ই সত্য, মানে কি জানো? এই কথাটা একটু ক্ষয়ের জন্য রেখো, কারণ এটা কমন খ না, সো এটা পরীক্ষায় আসবে না। বলতেছে চিরকাল গলার স্বর, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে একটা মেয়ের সৌন্দর্য নিহিত থাকে তার গলায়। এখন ধরো কিছু কিছু ছেলে পেলে আছে একদম, ধরো কারোর চুলে থাকে, কারোর চোখে থাকে, কারোর পায়ে থাকে, সৌন্দর্য এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। রূপ জিনিসটা বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তাহারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানলা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখতে পারলাম না। ও দ্রুত একদম ভাঙচুর কইরা গেড়িরা বেকা কইরা একদম দেখতেছে কে আইতেছে না আইতেছে, কেউ আসতেছে না। এবার দেখো, প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন, এক চক্ষু লণ্ঠন বলতে যে জিনিসটা বুঝায়, লণ্ঠন কিন্তু ল্যান্টার্ন, এটা একটা ইংরেজি শব্দ। লণ্ঠন মানে আলোর উৎস, আর এক চক্ষু লণ্ঠন মানে এটা একটা সিগন্যাল। এটা কি? এটা একটা সিগন্যাল। এই সিগন্যালটা দেখবা ট্রেনের সামনে একজন দেয়, সবুজ বাতি লাল বাতি জ্বলে, সবুজ বাতি জ্বললে স্টার্ট হয়। নাড়িয়া দিল, গাড়ি চলিল। আমি জানালার কাছে বসিয়া রইলাম, আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখতে পারলাম। কি কথা, হৃদয়ের মধ্যে হৃদয়, তার মধ্যে হৃদয়, তার মধ্যে কল্যাণী। আচ্ছা, সে যেন এই তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে তারে আবৃত করে ধরছে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি যে আমার কত চিরপরিচিতের আসনটির উপরে বসিয়াছ, কি আশ্চর্য পরিপূর্ণ তুমি।
এখন মানে একটু আগে কল্যাণীর কথা পড়তেছিলাম আমরা, এখন এই মেয়ের কণ্ঠ শুনে যাই হোক, সে কল্যাণী হোক বা যেই হোক, এ আবার অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে। লর্ড অনুপম বলদ। এবার দেখো কি আশ্চর্য পরিপূর্ণ তুমি, চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও ঠলে নাই, অপরিমেয় কোমলতার এতটুকু দাগ পড়ে নাই। বুঝাইতেছে একটা পারফেক্ট ফুলের মতো। গাড়ি লোহার মৃদঙ্গে, মানে বুঝতেই পারতেছো রেল লাইনে, হ্যাঁ রেল লাইন এ তাল দিতে দিতে চলিল, মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। ওই যে ঝিকঝিক ঝিকঝিক, আর এদিকে বিটে গান হইতেছে, জায়গা আছে ঝিকঝিক ঝিকঝিক, জায়গা আছে ঝিকঝিক ঝিকঝিক, জায়গা আছে, এরকম গান বাজতে বাজতে তার মাথার মধ্যে সব বাজতেছে। তাহার একটি মাত্র ধোঁয়া, ধোঁয়া মানে যেই গানের লিরিকটা বা যেই লাইনটা বারবার রিপিট হয়, অন রিপিট যে গানটা আসে। আচ্ছা, গাড়িতে জায়গা আছে, আছে কি জায়গা, জায়গা আছে কি, র্যাপ সং, হ্যাঁ একদম র্যাপ সং। জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাউকে চেনে না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া, সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্ত নাই। ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, আছে, শীঘ্রই আসিতে আসিতে ডাকিয়াছ, শীঘ্রই আসিয়াছি, এক নিমেষ মাত্রই দেরি করিনি। ও কল্যাণী, মানে কল্যাণী, ও তো জানে না এটা কল্যাণী কি অন্য কেউ। ও বলতেছে যে যখন সে শুনছে জায়গা আছে, ও মনে করছে ওকে ডাকতেছে। আর অনুপমের ফিলিংটা তখন উত্তেজনা বেড়ে গেছে, বয়সটা তো উত্তেজনা। তখন সে বলতেছে যে যখনই তুমি ডাকিয়াছ, আমি তখনই তোমার হৃদয়ে চলে এসেছি, নিমেষ মাত্র দেরি করিনি। বুঝছো? তাহলে এই পর্যন্ত আমি রাখি, হ্যাঁ আজকে এই পর্যন্ত আমি রাখি, ডান। হারি কেন, আলোর উৎসই। এই তোমরা যারা ওই যে পড়ালেখাটা গুছাইতে পারতেছো না 25 ব্যাচের, তোমাদের জন্য আমি না, ফাহাদ স্যারই একটা ভিডিও করতে চাইছে, বুঝছো? তো ফাহাদ স্যার ভিডিওটা দেখ, হ্যাঁ, তারপরে 26 ব্যাচে আমি তোমাদের জন্য গাইডলাইনটা তৈরি করবো না, যে কিভাবে লেখাপড়া করা যায়। এখন আমি তোমাদেরকে বলি যে আজকে তো পড়ালাম, এই যে আমি আপলোডটা এখনই দিয়ে দিচ্ছি, আপলোডটা দিয়ে দিই। যারা ক্লাস দেখলা, তোমাদের ক্লাসটা কেমন লাগলো এটা জানাবা। আর যারা অভিভাবক আছেন কিংবা এই গ্রুপে যদি কোনো শিক্ষক থেকে থাকেন, আমার কথায় যদি আপনাদের কোনো মনে আঘাত পায় যে আমার পড়ানোর ধরন বা কোনো কিছুতে, আমি ছোট মানুষ হিসেবে আমাকে একটু মাফ করবেন। ক্লাসে জমাইতে হইলে কিছু করা লাগে আসলে, তো আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এখন একটু আসি, বাংলা আমি আবার দিয়ে দিতেছি, এই যে রিপ্লেস করে দিলাম, হ্যাঁ। আর এই ক্লাসটা 2 দিনের ভিতরে আমি নিয়ে নেওয়ার চেষ্টা করব। ক্লিন পিডিএফটা দিব, হ্যাঁ, পড়াটা শেষ হইলেই ক্লিন পিডিএফটা দিয়ে দিব। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর দ্রুত সুস্থ হয়ে যায় আমি, তাইলে আরও ভালো মতো কাজগুলো করতে পারবো আমি, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে যতদূর সম্ভবত 2 দিন পরে, যেদিন ইংরেজি ক্লাস নাই বিকালে, সেই দিন আমি তোমাদের লাইভে দাঁড়ায় যাবো। হয়তো পোলাপাইন একটু কম থাকবে স্কুল কলেজ করে, তারপরে সমস্যা নেই, দেখা হচ্ছে ওই দিন, হচ্ছে সলভ করবো আমরা ইনশাল্লাহ। আমি টাইমটা জানিয়ে দিব। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।